সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের অষ্টম শ্রেণীর বাংলা বোঝাপড়া এই কবিতাটির সম্পূর্ণ সাজেশন অর্থাৎ সারাংশ এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এই ভিডিওতে পরপর দেখে নিই। আর এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা মুখস্থ করে প্র্যাকটিস করবে, কারণ এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকন অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো যদি পড়তে চাও তাহলে পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে ক্লিক করলে তোমরা পিডিএফটি পাবে এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা পড়ে নিতে পারবে। তো চলো এই সমস্ত প্রশ্ন উত্তর এবং এই কবিতাটির সারাংশ আমরা এই ভিডিওতে পরপর দেখে নিই। তো আজকে আমরা যে কবিতাটি সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লাস 8-এর বোঝাপড়া এবং কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রথমে আমরা এই কবিতাটির সারাংশটা দেখে নেব। তো এখানে কি বলা হচ্ছে না, এই কবিতায় কবির প্রধান বক্তব্যই হলো পরিস্থিতি যাই হোক না কেন তার সঙ্গে মানিয়ে চলার জন্য আমাদের সবসময় তৈরি থাকতে হবে। বিভিন্ন রকম অবস্থার চাপে বা পরিস্থিতির কারণে আমরা একে অন্যের সঙ্গে মন মতো ব্যবহার করতে পারি না। কখনো আমরা অন্যকে ঠকাই, আবার অন্যরাও কখনো আমাদের ঠকায়। জীবনের নিয়মই হলো একে কম বেশি মেনে নেওয়া, একে এড়িয়ে চলা কোনো মতেই সম্ভব নয়। মেনে না নিলে দুঃখ বাড়ে, কমে না। যে কোনো বিষয়ে শুধু শুধু অভিযোগ না করে সেই অনভিপ্রেত পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করা উচিত। একজন মানুষ আর একজন মানুষের থেকে নানাভাবে আলাদা, তাই একথা আশা করা ঠিক হবে না যে কোনো ব্যক্তি আমার একেবারে মনের মতোই হবে কিংবা আমিও অন্যের সম্পূর্ণ মনের মতো হব। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কোনো কিছুই অপরিহার্য নয়। বাস্তবটাকে মন থেকে মেনে নিতে পারলে সম্পর্কের জটিলতা দূর হয়ে যায়, সুখ ও শান্তিতে জীবন ভরে যায়। তো এটাই হচ্ছে এই কবিতার মূল বক্তব্য বা সারাংশ। এখন আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো এই ভিডিওতে পরপর দেখব। তো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। তো একের দাগের প্রশ্ন হচ্ছে বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে সেটা পুনশ্চ খেয়া শেষ লেখা না খনিকা। তো এখানে উত্তর হচ্ছে অপশন ঘয়েরটা হবে খনিকা। এরপর 2 নম্বর হচ্ছে অনেক ড্যাশ কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। তো এখানে শূন্যস্থানে বসবে ঝগড়া শঙ্কা না ঝঞ্ঝা না অশ্রু। এখানে বসবে ঝঞ্ঝা। ওকে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। এরপর 3 নম্বর প্রশ্ন আকাশ তবু ড্যাশ থাকে শূন্যস্থানে। এখানে বসবে ডাগর সুনীল আধার না মস্ত। এখানে বসবে আকাশ তবু এখানে হচ্ছে সুনীল থাকে। ওকে, আকাশ তবু সুনীল থাকে। তো অপশন খয়েরটা হবে এখানে উত্তর। এরপর 4 নম্বর প্রশ্ন তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল ধকল জখম ক্ষত না বদল। তো এখানে উত্তর হবে সকল জখম। ওকে, অপশন খয়েরটা। নেক্সট 5-এর দাগে এখানে রয়েছে ভালো মন্দ যাহাই আসুক ড্যাশ লও সহজে। এখানে শূন্যস্থানে বসবে সত্যেরে ভাগ্যরে বিধিকে না বিধাতাকে। তো এখানে উত্তর হচ্ছে কি সত্যেরে লও সহজ। এখানে হবে সত্যেরে। ওকে, সত্যেরে লও সহজে। অপশন কয়েকটা। 6 নম্বর হচ্ছে কার সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারার কথা বলা হয়েছে। তো এখানে অপশন দেওয়া আছে বিধির সঙ্গে, পড়শির সঙ্গে, বন্ধুর সঙ্গে না আপনার সঙ্গে। তো এখানে বিধির সঙ্গে বিবাদ করার কথা এখানে বলা হয়েছে। অপশন কয়েকটা। এরপর 7 নম্বর প্রশ্ন তোমারই কি এমন ভাগ্য যাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে তার এমন ভাগ্য নয় যে সত্যকে সে সহজভাবে গ্রহণ করতে পারবে, জীবনে সব রকম প্রতিকূলতা বাঁচিয়ে চলতে পারবে, মানধাতার আমল থেকে চলে আসা নিয়ম সে পাল্টে ফেলবে, চিরকাল বিধির সঙ্গে বিবাদে জয়ী হবে। তো এখানে তার এমন ভাগ্য নয় যে মানধাতার আমল থেকে চলে আসা নিয়ম সে পাল্টে ফেলবে। এটা হবে উত্তর অপশন গয়েরটা। এরপরের প্রশ্ন হচ্ছে এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। তো এখানে একের দাগে রয়েছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। তো এখানে উত্তর হবে ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন প্রতিবেশী দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। তো উত্তর হবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। এরপর রয়েছে 2 থেকে নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যের উত্তর দাও। ওকে, প্রশ্নের মান 2 অথবা 3 নম্বর। তো 2-1 রয়েছে সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয় অথবা কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? তোমরা উত্তর লিখবে এখানে সংসারের জটিলতার ঘূর্ণি পাকিয়ে নিজেকে ডুবিয়ে দিতে নেই, তাতে দুঃখ কষ্ট বাড়ে, বরং সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারাটাই সব থেকে ভালো, এটাই কবির মতে সবার চেয়ে শ্রেয়। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর জায়গায় ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে। উত্তর লিখবো এখানে মানুষকে
জীবনে প্রায়ই আচমকা আঘাত পেতে হয়। এটা কোনো বড় ঘটনা নয়, যদি কেউ সেই আঘাত মানিয়ে নিতে পারে, আবার কেউ তা পারে না। মানুষের এই আঘাত ও যন্ত্রণা পাওয়াকে সামান্য ঘটনা বলা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে 2-3 নম্বর দাগে, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতিটির নিহিতার্থ স্পষ্ট করো, অথবা কবির মতে সুখ লাভের উপায়টি কী? আমরা উত্তর লিখব, সুখ বস্তুর মধ্যে থাকে না, থাকে উপলব্ধির মধ্যে। কিন্তু পার্থিব বস্তু না পাওয়ার বেদনা আমাদের মন খারাপ করে দেয়, তাই দরকার সামর্থ্যের সঙ্গে চাহিদার সামঞ্জস্য বিধান। তাহলে জীবনে সহজেই সুখী হওয়া যায় বা সুখ লাভ করা যায়। এরপর 2-4 নম্বর প্রশ্ন হচ্ছে, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। তো আমরা উত্তর লিখব, জীবনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মানুষ অনেক সময় মৃত্যু কামনা করে, কিন্তু যখন মৃত্যুর মুখোমুখি হয় তখন তার এই উপলব্ধি হয় যে মৃত্যুর চেয়ে জীবন অনেক বেশি সুন্দর। এরপরের প্রশ্ন 2-5 নম্বর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, উদ্ধৃতিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? আমরা উত্তর লিখব, সদা পরিবর্তনশীল এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। প্রতিদিন প্রতি মুহূর্তে প্রিয়জনদের হারিয়ে মানুষ শোকগ্রস্ত হলেও পৃথিবী আপন নিয়মে এগিয়ে চলে। উদ্ধৃতির মধ্য দিয়ে জীবনের এই সত্যই ফুটে উঠেছে। নেক্সট প্রশ্ন 2-6 নম্বর দাগে, এখানে বলা হচ্ছে কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। তো আমরা উত্তর লিখব, মন তার চাহিদা মতো বস্তু না পেলে ভেঙে পড়ে, কিন্তু স্বাভাবিক নিয়মেই জীবনে চাওয়া ও পাওয়ার মধ্যে মিলন ঘটে। তাই কি পেলাম না তা নিয়ে সারা জীবন হাহুতাশ করলে জীবন শুধু ব্যর্থ হয়। তাই পাওয়া না পাওয়ার মধ্যে ভারসাম্য বজায় রেখে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে 2-7 নম্বর দাগে, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। কবি কোন কার্যের কথা বলেছেন? সেই কার্যটি শীঘ্র সারতে হবে কেন? তো এখানে আমরা উত্তর লিখব, জীবনে কি পেলাম না তার হিসাব করতে গিয়ে আমরা আসলে সুখ হারিয়ে হাহাকার করতে থাকি। হাহাকার করে সময় নষ্ট করাটাই হলো এ কার্য। এরপর লিখব, শীঘ্র সারতে হবে বলার অর্থ হলো তাড়াতাড়ি সংশোধন করতে হবে। হাহাকার করলে দুঃখ ছাড়া কোনোদিন সুখ লাভ করা সম্ভব নয়। তাই হাহাকারের পরিবর্তে মনের মধ্যে বাস্তবের সাথে বোঝাপড়া করে নিয়ে সুখ খুঁজে নিতে হবে। এরপর 2-8 নম্বর দাগে রয়েছে, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? তো উত্তর লিখব আমরা, আধার ঘরে প্রদীপ জ্বালানোর অর্থ হলো হাহাকারপূর্ণ জীবনকে আনন্দে ভরিয়ে তোলা। এটা তখনই সম্ভব হবে যখন মানুষের মন পাওয়া না পাওয়ার হিসাব কষা বন্ধ করে সব কিছুকে সহজভাবে নিতে শিখবে বা সব কিছুকে মেনে নিতে শিখবে। এরপরের প্রশ্ন হচ্ছে 2-9 নম্বর দাগে, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। এই উদ্ধৃতিটির মধ্যে জীবনের চলার ক্ষেত্রে কোন পথের ঠিকানা মেলে? তো এখানে আমরা উত্তর লিখব, আমরা সাধারণ মানুষ জীবনের ছোট ছোট চাওয়া পাওয়ার মধ্যেই নিজেদের আটকে রাখি, কম বেশি লাভ ক্ষতি এইসব হিসেবেই নিজেদের ব্যস্ত রাখি। কিন্তু জীবনের আসল পথ হলো সমস্ত তফাৎ পার্থক্য ভুলে সবকিছুর মধ্যে আনন্দ মঙ্গল খুঁজে নেওয়া। এই ইঙ্গিতই দেয় আলোচ্য উদ্ধৃতিটি। 2-10 নম্বর প্রশ্ন, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝো? তো এখানে আমরা উত্তর লিখব, সমুদ্র পথে জাহাজকে অনেক ঝড় বাতাস উত্তাল ঢেউ অন্যান্য অনেক বিপদ কাটিয়ে বন্দরে আসতে হয়। ঠিক সেইভাবেই জীবন পথে মানুষকে নানা বিপদ আপদ দুঃখ কষ্ট বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জন করতে হয়। এই বাধা বিপত্তি জয় করাই হলো ঝঞ্ঝা কাটিয়ে আসা। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 2-11 নম্বর দাগে, মান্ধাতাড়ি আমল থেকে চলে আসছে এমনি রকম, কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন? তো এখানে আমরা উত্তর লিখব, কবি বলেছেন ভালো অথবা মন্দ যাই হোক না কেন সত্যকে যেন আমরা সহজভাবে গ্রহণ করি। কেউ আমাদের ভালোবাসে, আবার কেউ ভালোবাসে না। কেউ ধার দেনায় বিক্রি হয়ে গেছে, অথচ এমন মানুষও আছে যে সিকি পয়সাও ধার করে না। এরকম বিপরীততম ঘটনা বহুদিন ধরে চলে আসছে। এই প্রসঙ্গে কবি মান্ধাতার আমল একথার উল্লেখ করেছেন। 2-12 নম্বর প্রশ্ন হচ্ছে, তবু ভেবে দেখতে গেলে কবি কি ভেবে দেখার কথা বলেছেন? তো আমরা উত্তর লিখব, জগতে কেউ কারো মতো এক বৈশিষ্ট্যের হয় না, তবুও সবাই একে অপরকে পিছনে ফেলে এগোতে চায়। তাই কবি ভেবে দেখতে বলেছেন যে খুশির জন্য আমরা এমন করি তা তো একজনের প্রতি ভালোবেসে হাত বাড়ালেই পাওয়া যায়। এরপরের প্রশ্ন হচ্ছে 2-13 নম্বর, কতকটা এ ভবের গতিকটি কি? তো আমরা উত্তর লিখব, কবি বলেছেন আমাদের কেউ ভালোবাসে কেউ বাসে না, কাউকে দেখা যায় সর্বস্ব বিকিয়ে দিতে, আবার কেউ সিকি পয়সা ধার করে না। কবি এটাই ভবের অর্থাৎ পৃথিবীর গতিক বলে বুঝিয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে 2-14 নম্বর, চলে আসছে এমনি রকম কোন সময়ের কথা কবি এখানে স্মরণ করেছেন? তো আমরা উত্তর লিখব, কবি
বলেছেন মানুষের ভাগ্য চিরদিন একই রকম থাকে না। একজন মানুষের জীবনে কিছুটা সুখ ভোগ করার পর আসে দুঃখ, তখন হয়তো অপর ব্যক্তি সুখ ভোগের সৌভাগ্য লাভ করে। মানুষের আবির্ভাব শুরু থেকেই এই নিয়ম মানুষের আবির্ভাবের শুরু থেকেই এই নিয়ম চলে আসছে। এরপর 2-এর 15 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজরুবি। উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। তোমরা এখানে উত্তর লিখবো। কবিগুরু বলেন জীবনে বহু দুঃখ কষ্ট ঝড় ঝঞ্ঝাট বাধা বিপত্তির পরে পাওয়া সুখ কখন কোন আঘাতে যে নষ্ট হয়ে যাবে তা আমরা কেউ জানি না। এমন অনেক কিছু আছে যা আমরা গুরুত্বপূর্ণ মনে করি না, অথচ সেটাই অপ্রত্যাশিতভাবে আঘাত হানতে পারে। এজন্য কবি আলোচ্য উক্তিটি করেছেন। পরের প্রশ্ন হচ্ছে, এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। তো এই প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর। 3-এর 1-এর দাগে রয়েছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? তো এখানে আমরা উত্তর লিখছি হ্যাঁ, আমি এ বিষয়ে কবির সঙ্গে একমত। সব রকম পরিস্থিতিকেই জীবনে সহজভাবে গ্রহণ করতে হবে। তো এরপর আমরা লিখব মনের জোর আর আত্মবিশ্বাস আমাকে শক্তি যোগাবে সব বাধা অতিক্রম করতে। দুঃখে যেমন একেবারে ভেঙে পড়ব না, তেমনি আনন্দেও সম্পূর্ণ আত্মহারা হব না। তাছাড়া মা বাবা ও অন্যান্য গুরুজনদের উপদেশ মনীষীদের বাণী আমার চলার পথের সব বাধা দূর করতে আমায় সাহায্য করবে। এরপরের প্রশ্ন হচ্ছে 3-এর 2 নম্বর দাগে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। কবির মতে তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে একটি পরিস্থিতির কল্পনা করে বুঝিয়ে লেখো। তো এখানে আমরা উত্তর লিখছি হ্যাঁ, আমিও মাঝে মধ্যে নিজের মনে মনে কথা বলার চেষ্টা করি। আমরা খুব গরিব, অথচ আমাদের বাড়ির চারপাশে যারা থাকে তারা বেশ বড়লোক। তারা যা নষ্ট করে তাদের হয়তো আমাদের মতো গরিবদের বেশ ভালোভাবে দিন চলে যেতে পারতো। তবুও আমি দুঃখ করি না, মনকে বোঝায় যে ভালোভাবে পড়াশোনা করে একদিন না একদিন আমি আমাদের দারিদ্র্য ঘোচাবই। এরপরের প্রশ্ন হচ্ছে 3-এর 3 নম্বর দাগে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন? আমরা উত্তর লিখব বেশিরভাগ মানুষই বস্তুর মধ্য দিয়ে সুখ পাওয়ার চেষ্টা করে, বস্তু না পেলে সে দুঃখে ভেঙে পড়ে। আসলে মানুষ যদি বুঝতো যে সুখ উপলব্ধি করার মধ্যেই সুখের অবস্থান, তাহলে সে আনন্দই সবসময় পেত, দুঃখ কষ্ট তাকে স্পর্শ করতে পারত না। তেমন করে বলতে এই উপলব্ধিকেই বোঝানো হয়েছে। এখানে স্বার্থপরতা নয়, পরার্থপরতার কথাই বলা হয়েছে। বোঝাপড়ার মাধ্যমে মনটাকে যদি উদার করে তোলা যায়, তাহলে দুঃখ কষ্ট থেকে সুখের রাজ্যে পৌঁছানো যায়। এরপর 3-এর 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। পংক্তিটি বোঝাপড়া কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে, এমন পুনরাবৃত্তির কারণ কবিতাটির বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। তো এখানে আমরা উত্তর লিখছি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতায় আলোচ্য পংক্তিটি 5 বার ব্যবহার করা হয়েছে। তো এরপর আমরা লিখব কবি বলেছেন জীবনের চলার পথে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু কোনো রকম ঝগড়া বিবাদে কান না দিয়ে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই উদ্ধৃত পংক্তিটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন পরিস্থিতি যতই খারাপ হোক না, সত্যকে সত্য বলে গ্রহণ করতে হবে। অনেক বিপদের পর যখন সুখের আশা করা শুরু হয়, ঠিক তখনই হয়তো বিপদ আসতে পারে। এক্ষেত্রেও বিধির সাথে না বিবাদ করে মনের সাথে বোঝাপড়া করতে হবে। ওকে, তো এটা ছিল ক্লাস 8-এর বাংলা একটি বোঝাপড়া যে কবিতা। এই কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং সারাংশ। এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে, কারণ এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2023 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনের অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর এই সমস্ত প্রশ্নোত্তর এবং এই সারাংশটি যদি পড়তে চাও, তাহলে পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা পিডিএফটি পাবে এবং সমস্ত প্রশ্নোত্তরগুলো চাইলে পড়ে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।